প্রিয় সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আজকে তোমাদের শুরু করছি কারক এবং অকারক এদের মধ্যে যে সম্পর্ক তার পার্ট 2। তাহলে যারা পার্ট 1টা ইতিমধ্যেই দেখে ফেলেছো তাদের জন্য বলি, এসো আমরা আলোচনা করি আজকে পার্ট 2, যেখানে কারক এবং অকারকের যে সম্পর্ক কিংবা কারক অকারক কিভাবে নির্ণয় করতে হচ্ছে তার যে বিভিন্ন নিয়ম, এগুলো সম্পর্কে আজকে আমরা ধারণা তৈরি করে নেব। কিন্তু তাদের বলছি, যারা এখনো পার্ট 1টি দেখোনি তারা আগে দেখে নাও, এটা তোমার জন্য রইল। এ কারণেই বললাম, যদি তুমি পার্ট 1টা না দেখো তাতে যে বিষয়গুলো কারক নির্ণয় করতে গিয়ে, বিভক্তি নির্ণয় করতে গিয়ে কিংবা অকারকের সঙ্গে কারক কি সম্বন্ধ, কি সম্পর্ক, এই বিষয়গুলোর খুঁটিনাটি যে জিনিসগুলো আলোচনা করা আছে, এটা তুমি যদি না দেখো তাহলে এটা বুঝতে পারবে না। তাই তোমাদের বলবো, আগে পার্ট 1 দেখে পার্ট 2টা দেখো। তাহলে যারা অলরেডি দেখে ফেলেছো তারা এই ক্লাসটা মনোযোগ সহকারে শোনো এবং দেখো যে ব্যাকরণ তোমাদের কঠিন মনে হয়েছিল, সেই ব্যাকরণ কত সহজ এবং কি সুন্দরভাবে বোঝা যায়। তুমি নিজে নিজে আগ্রহী হবে এবং ব্যাকরণ করতে তুমি এগিয়ে আসবে। তাহলে আর কথা নয়, যারা এই ভিডিওটা আজকে নতুনভাবে দেখছো তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, পরবর্তী যে সমস্ত ক্লাসগুলো আমি দেবো সেগুলো দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর যদি মনে হয় যে কিছু বিষয়ে আমার জিজ্ঞাসা আছে অবশ্যই কমেন্ট করবে। তাহলে চলো, আমরা বলেছিলাম যেটা, যে কারক তার সঙ্গে যে বিভক্তি কিংবা ধরো তার সঙ্গে অনুসর্গ, যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলো আমাদের আলোচনা হয়ে গেছে। এখন কারক কাকে বলে আগের ক্লাসেও আমাদের আলোচনা হয়েছে, আবার তোমাদের একটু স্মরণ করিয়ে দিই। দেখো, বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক থাকে তাকে আমরা বলছি কারক। তাহলে ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক স্থাপন তৈরি করা হচ্ছে যেটা, সেটাই কারক। আমি বলেছিলাম যে যদিও তোমাদের বইয়ে এগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন উদাহরণ দেওয়া আছে, আমি একটা তার মধ্য থেকে উদাহরণ টেনে নিয়ে তোমাদের বোঝানোর জন্য বোর্ডে লিখেছি। এটা আমি নিয়ে আলোচনা করব এবং এখান থেকে তুমি বোঝার চেষ্টা করবে যে একটা সম্পূর্ণ বাক্য থেকে কি সুন্দরভাবে ছয়টা যে কারক হয়, এই কারকের সম্বন্ধগুলো, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে কখনো সর্বনাম কখনো বিশেষ্য পদের যে সম্বন্ধে স্থাপন করা হয়েছে সেগুলো কি সুন্দরভাবে বোঝা যাবে। যা দেখো, তাহলে যে বাক্যটা এখানে দেওয়া আছে সেটা হলো, বিদ্যাসাগর সর্বত্রই মেয়েদের উন্নতির জন্য নিজ উদ্যোগে স্বল্প সঞ্চয় থেকে অকাতরে অর্থ দান করতেন। বিদ্যাসাগর সর্বত্রই মেয়েদের উন্নতির জন্য নিজ উদ্যোগে স্বল্প সঞ্চয় থেকে অকাতরে অর্থ দান করতেন। তাহলে প্রথম প্রশ্ন হলো, কে দান করতেন? কি দান করতেন? কোথা থেকে দান করতেন? কিসের নিমিত্তে দান করতেন? তাহলে দেখো, একটা জায়গাতে প্রশ্ন করা হচ্ছে না বারবার, কি দান করতেন, কোথা থেকে দান করতেন, কে দান করতেন। তাহলে এই যে দান করা, এটাই হচ্ছে ক্রিয়া। বোঝা গেছে? ক্রিয়া আমরা বলেছিলাম কাকে বলছি, যে কোনো কিছু কাজ করা যদি বোঝায় তাহলে তিনি কি করতেন? দান করতেন।
এই যে কিছু একটা করা, এটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদ পরিষ্কারভাবে চিনে গেছো। এখন এই ক্রিয়াপদকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে কিন্তু এক একটা কারক আমরা পেয়ে যাব। তাহলে কারক কত প্রকার? না 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। 6টি কারক নির্ণয়ের যে পদ্ধতি সেই সম্পর্কে তোমাদের একদম পুঙ্খানুপুঙ্খ যে ধারণা হওয়া দরকার সেটাই কিন্তু আজকে দিতে চলেছি, চেষ্টা করছি। দেখো, তাহলে ক্রিয়াপদকে আমরা বিভিন্নভাবে যদি প্রশ্ন করি তাহলেই কিন্তু এক একটা কারককে আমরা পেয়ে যাব। দেখো, প্রথমে আসি 1 নম্বরে কর্তৃকারক। এই কর্তৃকারক কাকে বলে? তাহলে এটা আগে জানতে হয়। বলে দিই সংজ্ঞাটা একটু। বলা হচ্ছে বাক্যে যে সরাসরি ক্রিয়া সম্পাদন করে, বাক্যে যে সরাসরি ক্রিয়া সম্পাদন করে মানে কাজটা সম্পাদন যে করছে তিনি কর্তা, আর এই কর্তাই হলেন কর্তৃকারক। বোঝা গেছে পরিষ্কারভাবে নিশ্চয়ই? আবার একবার বলে দিই, বাক্যে যে সরাসরি ক্রিয়া সম্পাদন করে, ক্রিয়া মানে এই কাজটা সম্পাদন করছেন, তিনি হচ্ছেন কর্তা, আর এই কর্তাই হচ্ছেন কর্তৃকারক। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে কি, যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, কাকে? ক্রিয়াকে। তাহলে দান করছেন, আমরা কে দান করছেন, কে দান করতেন? উত্তরে আসছে দেখো বিদ্যাসাগর। ইনি কর্তা, অর্থাৎ এটা কর্তৃকারক, ইনি হবেন কর্তৃকারক। বোঝা যাচ্ছে? দ্বিতীয়ত কর্মকারক। আচ্ছা, কর্মকারক আসার আগে আমি আরেকটা বলে দিই। দেখো, ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমরা কর্তৃ, কর্ম, করণ এদের যে ভাগ আছে, প্রায় কোনো দেখবে বইয়েতে দেওয়া আছে 13টা, কোনোটা 17টা, কোনোটা 15টা, বিভিন্নভাবে এই ভাগগুলো দেওয়া আছে। তো আমি এগুলোর সমস্তগুলো ধরে ধরে আলোচনা কিন্তু করছি না। তোমাদের যেটা বিশেষ প্রয়োজন যে কর্তৃকারক আমি চিনবো কি করে, আমি বুঝবো কি করে, এরপরে যে ভাগগুলো আছে প্রত্যেকে তোমাদের বই আছে, প্রত্যেকের বই থেকে তোমরা যখন দেখবে ওটার সাথে তোমাদের পরিচিতি খুব তাড়াতাড়ি কিন্তু ঘটে যাবে। তবুও আমি 2-3টে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি ভাগগুলো। যেমন ধরো, আমরা কর্তৃকারকের বললাম, এখানে কর্তৃকারকের দেখো, এখানে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত, অপাদান, অধিকরণ, আমি 3টে করে না, 3টে 2টো করে এদের যে ভাগগুলো সে ভাগগুলো কিন্তু দিয়েছি। ঠিক আছে? এরপরে এইগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। ধরো প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা এবং সমধাতুজ কর্তা, আমি এই 3টে দিয়েছি। আরো অনেকগুলো আছে, আরো 12টা 13টা কিন্তু এখানে ভাগগুলো আছে, এগুলো কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে। আর আমি আশা রাখছি যে 2-3টা বোঝানোর পরে একদম তোমার বোধগম্যতাতে এসে যাবে এবং তুমি নিজেই বুঝতে পারবে। তাহলে দেখো, আমরা বলছি প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা, এগুলো কিন্তু একটু মনোযোগ সহকারে শুনতে হবে। শুধু শোনা নয়, বিষয়টাকে কিন্তু একটু উপলব্ধি করার চেষ্টা করতে হবে যে কি বলা হয়েছে, কি বলছে, এটা তোমার বোঝার জায়গাতে আসছে কিনা। দেখো, প্রযোজক কর্তা, কর্তা নিজে কাজটি না করে, বাক্যের মধ্যে কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে যখন করিয়ে নিচ্ছেন তখন তাকে আমরা বলবো প্রযোজক কর্তা। একটা উদাহরণ দিই, পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। ধরো, মাস্টার মশাই ছাত্রকে পড়াচ্ছেন, প্রযোজ্য কর্তা না, প্রযোজ্য কর্তা হচ্ছে প্রযোজক কর্তা, যিনি মাস্টার মশাই, প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন
অর্থাৎ মাস্টারমশাই ছাত্রকে পড়াচ্ছেন, ছাত্র কাজটা করছে, এটা হলো প্রযোজ্য। বোঝা গেছে? আবার দেখো সমধাতুজ, সমধাতুজ কর্তা, তাহলে সম মানে সমান, ধাতুজ মানে যে ধাতু থেকে এসছে, তার মানে যে শব্দগুলো বাক্যের মধ্যে বা এখানে কর্তা, যেহেতু কর্তৃকারকের কর্তা এবং ক্রিয়া এদের মধ্যে সম্পর্কিত কারক, তাহলে কর্তা এবং ক্রিয়া যখন একই ধাতু থেকে উৎপন্ন হচ্ছে তখন আমরা একে বলবো সমধাতুজ কর্তৃকারক বা কর্তা। ঠিক কেমন একটা উদাহরণ দিই, তাহলে পরিষ্কার বোঝা যাবে। সমধাতুজ দুটোই শব্দ একটা ধাতু থেকে উৎপন্ন হয়েছে। পড়ুয়া চেঁচিয়ে পড়ছে, পড়ুয়া চেঁচিয়ে পড়ছে। এখানে দেখো পড়ুয়া যে পাঠ করছে পড়ছে, চেঁচিয়ে পড়ছে যেটা পাঠ করছে, তাহলে যে পড়ছে যেটা পাঠ করছে পড়ছে, তাহলে পড়ুয়া পড়া, পড়ছে পড়া, অর্থাৎ পড় ধাতু। এই পড় দুটো ধাতু থেকে, একটা ধাতু থেকে দুটো শব্দ এসছে, যার জন্য এটা সমধাতুজ, একটা ধাতু থেকে দুটো এসছে। বোঝা গেছে? এরপরে তাহলে হয়ে গেল আমাদের যে কর্তৃকারক, কর্তৃকারকের যে ভাগগুলো আছে তার মধ্যে তিনটি আমি তোমাদের বললাম, উদাহরণ দিলাম, নিশ্চয়ই এতক্ষণে এটা বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা কর্মকারক। এই কর্মকারক কাকে বলছে, এটা প্রথমে আগে তার সংজ্ঞাটা দিই। বলছে কর্তা যা করে বা করে থাকে, কর্তা যা করে বা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে, যাকে অবলম্বন করে। তাহলে এখানে আমরা এই যে ক্রিয়াপদটা, এই ক্রিয়াপদকে যদি কি দিয়ে প্রশ্ন করি, দেখো এগুলো কিন্তু সূত্রের মতো মনে থাকবে। কি দান করতেন, অর্থ, তাহলে উত্তরে সে অর্থ, এই অর্থটা হচ্ছে কিন্তু এখানে কর্মকারক। বোঝা গেছে? তাহলে আমরা এই কর্মকারককে আরো অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে বললাম দু তিনটি আলোচনা করি। যেমন ধরো মুখ্য কর্ম, গৌণ কর্ম। তাহলে মুখ্য কর্ম বা গৌণ কর্ম এটা কাকে বলে? আরো আছে সমধাতুজ কর্ম, অনেকগুলো আছে, দু তিনটে তোমাদেরকে বিষয়টা বোঝায়, বাকিগুলো তোমরা পড়বে একদম বুঝতে পেরে যাবে। দেখো দ্বিকর্ম ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়ার বস্তুবাচক কর্ম হচ্ছে মুখ্য কর্ম। দ্বিকর্ম ক্রিয়ার, দুটি কর্ম ক্রিয়ার যেটি বস্তুবাচক সেটি হচ্ছে কিন্তু মুখ্য, আর যেটা ব্যক্তি বা প্রাণীবাচক বোঝাবে সেটা গৌণ। বুঝতে পারলে না? দেখো একটা উদাহরণ দিলে বুঝে যাবে। ধরো আমি তোমাকে কলমটা দিলাম, ধরো এখানে আমি লিখছি আমি তোমাকে কলমটা দিলাম, ঠিক আছে? তা আমি যদি প্রশ্ন করি কাকে দিলাম, দেখো দিলাম এটা তো ক্রিয়া, কাকে দিলাম? তোমাকে। কি দিলাম? কলম। তাহলে এই তোমাকে অর্থাৎ ব্যক্তি বা প্রাণীবাচক, এটা তোমাকে, এই জন্য এটা গৌণ। কলম বস্তুবাচক, এটা মুখ্য। বোঝা গেছে? তাহলে আমি তোমাকে কলমটা দিলাম, গৌণ এবং মুখ্য বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে দ্বিকর্ম ক্রিয়ার বস্তুবাচক কর্মটা হচ্ছে মুখ্য, ব্যক্তি
বা প্রাণীবাচকটা হচ্ছে গৌণ। ঠিক আছে, এখানে বিশেষত কর্মকারকের যে বিভক্তিগুলো হয়ে থাকে, শূন্য বিভক্তি, কে, রে, এ, র, এই বিভক্তিগুলো হয়ে থাকে। আর তোমার বিশেষত অনুসর্গর যে বিষয়টা, হতে, থেকে, চে, এই অনুসর্গগুলো সাধারণত এখানে ব্যবহার করা হয়। কর্তৃকারক বলতে ভুল হয়ে গেছে, বিভক্তি এখানেও শূন্য, এ, তে, র, কে, অনুসর্গর ক্ষেত্রে এখানে দ্বারা, দিয়া, কর্তৃক, এই অনুসর্গগুলো ব্যবহৃত হয়। এবারে সমধাতুজ কর্ম কাকে বলছে? তাহলে আমরা সমধাতুজ যখন কর্তা বলেছিলাম তখন কর্তা এবং ক্রিয়া, সমধাতুজ কর্ম, তাহলে কর্ম ও ক্রিয়া যখন একই ধাতু হয় বা একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে বলা হচ্ছে সমধাতুজ কর্ম। বোঝা গেছে? তাহলে একটা উদাহরণ দেওয়া যাক। ধরো, রতন কি নাচন নাচলে, রতন কি ঘুমি ঘুমালো, রতন কি গানই গাইলো। তাহলে দেখো, রতন কি নাচন না নাচলে, নাচন আর নাচলে, নাচ একটা ধাতু থেকেই দুটো। কি ঘুমি ঘুমালে, ঘুম, কি গানই গাইলে, গান। এইটি হচ্ছে সমধাতুজ কর্ম। পরিষ্কার হয়ে গেছে? এরপরে তোমাদের যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে করণ। করণ কারক। দেখো, এই করণ কারক যদি আমরা ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করি কিসের দ্বারা, কার দ্বারা, দেখো এখানেও আমি যেগুলো ব্যবহার হয় এখানটা লিখেছি, এই জন্যই তোমাদেরকে বলছি যে এটা স্ক্রিনশট নিয়ে রাখবে, সুবিধা হবে তোমার। খাতাতে যদি লিখে রাখো, এগুলো পরবর্তীকালে যখন তুমি করবে, কোনটা বুঝতে পারছো না, এখানে দেখবে, তারপরে আবার করবে, এইভাবে বারবার বারবার অভ্যাস করতে করতে এমন হয়ে যাবে আর লাগবেই না, দেখাই লাগবে না। তাহলে করণ কিসের দ্বারা, কার দ্বারা, কি উপায়ে, এই ধরনের প্রশ্ন হতে পারে। তাহলে কিসের দ্বারা দান করতেন? উত্তর কি আসছে? নিজ উদ্যোগে। এইটা হচ্ছে করণ। তাহলে করণ কারকের সংজ্ঞা কি হতে পারে? না, কর্তা যে পদের সাহায্যে ক্রিয়াটাকে সম্পাদন করছেন সেটাই হচ্ছে করণ। তাহলে পদটা কি? নিজ উদ্যোগে, এটা হবে করণ কারক। তাহলে এখানেও বিভিন্ন ধরনের যে করণের ভাগগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারি এখানে ভাগগুলো দেখো দেওয়া আছে, যন্ত্রাত্মক, কালাত্মক, করণের বিবসা, আরো আছে। আমি এই তিনটে সম্বন্ধে একটু বলি। যন্ত্রাত্মক, কোন যন্ত্র দ্বারা যখন ক্রিয়াটা সম্পন্ন করা হচ্ছে, কোন যন্ত্র দ্বারা যখন, ধরো ব্লেড হতে পারে, দা হতে পারে, ছুরি হতে পারে, কুড়ুল হতে পারে, কোন যন্ত্র দ্বারা যখন সেই ক্রিয়া সম্পাদন করা হচ্ছে তখন আমরা তাকে বলবো যন্ত্রাত্মক। যেমন ধরো, ছুরি দিয়ে ফল কাটছি, দা দিয়ে ধান কাটছি, আবার ধরো কুড়ুল দিয়ে কাঠ কাটছি। তাহলে এগুলো যখন বোঝাবে তখন বুঝতে হবে যে এটা করণ কারকে রয়েছে, কিন্তু তার ভাগটা হচ্ছে যন্ত্রাত্মক করণ। এগুলো সাধারণত তোমাদের আসে না, দেয় না এইভাবে, বাট এই ধরনের ভাগগুলো যখন আসে তুমি করণের ভাগগুলো ধরে বুঝতে পারবে যেটা এটা কিভাবে, কোন প্রকারের, কোন ভাগ থেকে এটা দেওয়া আছে। ঠিক আছে? আবার ধরো কালাত্মক, অর্থাৎ কাল, সময়। তাহলে যখন বাক্যের মধ্যে কোনো কাল কিংবা সময়ের কথা বোঝাবে তখনই বুঝতে হবে এটা কালাত্মক করণ। যেমন ধরো, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 2 দিনই হয়ে গেল, একদিনের ঝগড়া মিটে গেছে। এই যে
একদিনের, 2 দিনের, বিভিন্ন কাল বা সময়কে নির্দেশ করা হচ্ছে, এটার জন্য আমরা বলছি এটাকে কি? কালাত্ব। এবং করণের বিপসা, বিপসা মানে যেটাকে আমরা বলতে পারি যে পুনরাবৃত্ত, একটা শব্দ যার পুনরাবৃত্ত হবে, অর্থাৎ একই শব্দের পুনরাবৃত্ত হলে তাকে আমরা বলছি করণের বা যে কোনো বিপসা। তাহলে এখানে কি রকম? ধরো হাতে হাতে কাজগুলো সেরে নাও, কথায় কথায় তর্ক করো না। এই যে বিষয়গুলো কথায় কথায়, হাতে হাতে, এইগুলো হচ্ছে কিন্তু করণ কারকের যে ভাগটা, সেটা হচ্ছে করণের বিপসা। এবং এখানেও যে বিশেষত বিভক্তিগুলো প্রয়োগ করা হয় সেটা হলো শূন্য বিভক্তি, এ, তে, র এবং অনুসর্গের দ্বারা, দিয়া, কর্তৃক, হইতে, থেকে, এ, করিয়া, এই অনুসর্গগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। বোঝা গেছে? পরিষ্কার হয়েছে ভাগগুলো? আস্তে আস্তে করে একটু একটু করে দেখবে, দেখবে তুমি নিজে নিজে বুঝতে পারছো। এবং আরেকটা হলো কি, এই যে নিমিত্ত, অর্থাৎ নিমিত্ত কারক। নিমিত্ত কারক, যদি আমরা ক্রিয়াকে কিসের নিমিত্ত, নিমিত্তকে আরো অনেকগুলো করা যায়, কাদের জন্য, কি জন্য, কিসের উদ্দেশ্যে, এভাবে প্রশ্ন করা যায়। তাহলে নিমিত্ত কারকে আমরা দেখছি কিসের নিমিত্তে দান করতেন, এখানে প্রশ্ন করা হয়েছে কিসের নিমিত্তে দান করতেন, না মেয়েদের উন্নতির জন্য, মেয়েদের উন্নতির জন্য। তাহলে কি বলছে? বাক্যের মধ্যে যার জন্য আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশিত পায় তাকেই নিমিত্ত কারক বলা হচ্ছে। বোঝা গেছে? যেমন ধরো আকাঙ্ক্ষা, টাকার জন্য খেটে মরি, টাকার জন্য খেটে মরি, এখানে একটা আকাঙ্ক্ষা আছে পাওয়ার, অর্থাৎ এর দ্বারাই নিমিত্ত কারকটা কিন্তু বোঝা যায়। এবং এই নিমিত্ত কারকে বিশেষত এ, কে, র, হ্যাঁ, এই বিভক্তিগুলো ব্যবহৃত হয়। এছাড়াও উপসর্গ হিসেবে জন্য, নিমিত্ত, তরে, উদ্দেশ্যে, হ্যাঁ, এগুলো ব্যবহার করা হয়। এরপরে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে অপাদান কারক। এই অপাদান কারকের দেখো এখানে দুটো আমি আবার ভাগগুলো দেখিয়েছি, কিন্তু অপাদান কারকে কিভাবে ক্রিয়াকে প্রশ্ন করলে পাবো? কোথা থেকে, কোথা থেকে। তাহলে আমরা বলছি কোথা থেকে দান করতেন, না স্বল্প সঞ্চয় থেকে, স্বল্প সঞ্চয় থেকে। তাহলে প্রশ্নটা হচ্ছে কি কোথা থেকে। তাহলে আমরা অপাদান কারক কাকে বলবো? অপাদান কারক বলবো যে বাক্যের মধ্যে যা থেকে কোনো কিছু উৎপন্ন, পতিত, ভীত, নিঃসরণ ইত্যাদি এই জিনিসগুলোকে বোঝায়, তাহলে এটাকে আমরা ধরে নেব অপাদান কারক। যেমন ধরো আমাদের এখানে উদাহরণ দিই, স্থানবাচক, এটা থেকে একটা উদাহরণ দিই। স্থানবাচক কোন স্থানের নাম বোঝাবে। যেমন ধরো ট্রেনটি হাওড়া থেকে ছাড়লো, বা ট্রেনটি হাওড়া ছাড়লো, তা কোথা থেকে ছাড়লো? হাওড়া থেকে। হাওড়া একটা স্থান, তাহলে এটাকে আমরা বলবো স্থানবাচক অপাদান, এটা অপাদান কারক। এবং বিভক্তিগুলো কিভাবে হয়? যদি রেখাঙ্কিত হাওড়া, এখানে শূন্য বিভক্তি। বোঝা গেছে? এবং কালবাচক থেকে যদি সময়ের থেকে হয়, তাহলে আমরা বলবো তিনি কখন থেকে অপেক্ষা করছেন, তিনি কখন থেকে অপেক্ষা করছেন, কখন থেকে। বোঝা গেছে? এই যে একটা সময়, এই সময়টাকে বোঝাচ্ছে কাল বা কালবাচক, এখানে আমরা অপাদান বলবো। এই অপাদান কারকে যে বিভক্তিগুলো হয় সেটা শূন্য বিভক্তি, কে, র, তে, এ এবং হইতে, থেকে, চেয়ে, দিয়ে, এই অনুসর্গগুলো কিন্তু ব্যবহার করা হয়।
তাহলে চলে এসো, এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে অধিকরণ। এখন অধিকরণ কারকে, অর্থাৎ যদি আমরা ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করি যে কোথায় দান করতেন, তাহলে আমরা উত্তর কি পারবো না সর্বত্রই। বোঝা গেছে? তাহলে কখন কোথায়, এই যে কখন কোথায় দান করতেন, একে যদি প্রশ্ন করা হয় ক্রিয়াকে, তাহলে আমরা উত্তরটা পাচ্ছি এখানে সর্বত্রই। না, যে আধারে ক্রিয়া সম্পন্ন হয় তাকেই বলে অধিকরণ কারক। আধার মানে কি না দেশ, কাল, বিষয়, এই যে জিনিসটা এটা হচ্ছে আধার। তাহলে ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলা হচ্ছে। একে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে স্থানাধিকরণ, কালাধিকরণ এবং ক্রিয়াধিকরণ, এই তিনটি বিষয় নিয়ে তোমাদেরকে বলছি। বাকিগুলো তোমরা কিন্তু দেখবে, আশা রাখছি তোমরা বিষয়টা বুঝে যাবে। তো স্থানাধিকরণ, আসলে বাক্যের মধ্যে যদি স্থান ও পাত্রকে কেন্দ্র করে ক্রিয়া অনুষ্ঠিত হয় বা সম্পন্ন হয়, তখন তাকে আমরা বলবো কি স্থানাধিকরণ। তাহলে এখানে মূল পাবে কোনটা প্রাধান্য? স্থান ও পাত্র। যেমন ধরো এখন সে দেশেই আছে, তাহলে এখানে একটা স্থান, এই দেশ, এই দেশেই আছে, এটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। আবার ধরো কালাধিকরণের যদি উদাহরণ বলি, কিংবা কালাধিকরণ কাকে বলছে না, প্রধানত এখানে ওখানে যেমন স্থান এবং পাত্রকে, এখানে কাল বলতে সময়, তাহলে সময় বা কালকে কেন্দ্র করে ক্রিয়া যখন অনুষ্ঠিত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কালাধিকরণ। যেমন ধরো একটা সময়ের যদি কিছু বলি, দুপুর দুটোই ট্রেন ছাড়বে, দুপুর দুটোই খাওয়ার ব্যবস্থা আছে, তাহলে এই যে দুপুর দুটোই সময়, এটাকে বলা হচ্ছে কালাধিকরণ। আবার বিষয়াধিকরণ, তাহলে এখানে মূলত কি হবে, প্রধানত যে বিষয় কেন্দ্রিক, বিষয়টাকে কেন্দ্র করে এখানে বোঝাবে বা ক্রিয়া অনুষ্ঠিত হবে, সেটাকে বলা হচ্ছে কিন্তু বিষয়াধিকরণ। যেমন ধরো কোন একটা বিষয়, ধরো ভোজন, তাহলে বলছি যে সে ভোজনে পটু, তাহলে বিষয়টা কি না ভোজন। সে অঙ্কতে ভালো বা সে বাংলাতে ভালো, বিষয়টা কি অঙ্ক বা বাংলা। এই বিষয়টাই হচ্ছে বিষয়াধিকরণ। কেমন বোঝা গেছে? তাহলে এই জিনিসটা হচ্ছে অধিকরণ, অর্থাৎ ক্রিয়ার বা যে আধারে ক্রিয়া সম্পন্ন হচ্ছে এই বিষয়টা হচ্ছে অধিকরণ কারক। তাহলে এই পর্যন্ত মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর যেটি আমাদের আলোচনা করার আছে সেটা হচ্ছে অকারক সম্পর্ক। বিষয়টা কি এটা একটু জেনে নেওয়া। দেখো এখানে আমি লিখেছি অকারক সম্পর্ক, যেটা আগে এর সংজ্ঞাটাকে পড়ি এবং বোঝার চেষ্টা করি। বাক্যে যে সমস্ত পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, কারকে কিন্তু ক্রিয়াপদের সঙ্গেই সম্পর্ক ছিল, কার বিশেষ্য এবং সর্বনামে। তাহলে বাক্যে যে সমস্ত পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, কিন্তু বাক্যস্থিত অন্য কোনো পদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকায়, অন্য কোনো পদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকায় পদগুলি ক্রিয়ার সঙ্গে কারক সম্পর্ক তৈরি করতে পারে না। ক্রিয়ার সঙ্গে যেহেতু সরাসরি সম্পর্ক নেই, অন্য পদের সঙ্গে সম্পর্ক আছে, তাই সরাসরি সেটা কিন্তু কারকের সম্পর্ক তৈরি করতে পারে না। একেই কিন্তু আমরা বলছি অকারক সম্পর্ক। একটা উদাহরণ দিই। ধরো আমরা একটা বাক্য বললাম, মিত্তিরদের বাগানে বোল ধরেছে। মিত্তিরদের বাগানে বোল ধরেছে, তাহলে এটা লিখি। তাহলে দেখো এখানে ক্রিয়া কোনটা হচ্ছে, ধরেছে।
তাহলে আমাদের যেমন ক্রিয়া পেয়েছিলাম দান করতেন, এই ক্রিয়াটাকে দিয়ে বিভিন্ন ভাবে প্রশ্ন করতে আমরা কারকগুলো পেয়েছিলাম, কখনো কে, কখনো কি, কিসের দ্বারা, কিসের নিমিত্তে, কোথা থেকে, কোথায়। এইভাবে ক্রিয়াকে প্রশ্ন করে দেখো কিসের নিমিত্তে দান করতেন, কিসের দ্বারা দান করতেন, কি দান করতেন, হয়েছে। তুমি প্রশ্ন করো, ধরেছে। তাহলে আমরা যদি বলি বল ধরেছে এখানে, তাহলে ধরেছে কি কিভাবে প্রশ্ন করব? যদি বলি মৃত্যুদের সঙ্গে যদি সম্পর্ক, তাহলে কোনোভাবেই প্রশ্ন করে কিন্তু আমরা এর উত্তর পাবো না। কিন্তু যদি প্রশ্ন করা হয় মৃত্যুদের বাগানে কি ধরেছে, তখন কিন্তু আমরা বল উত্তরটা পাবো। কিংবা মৃত্যুদের কোথায় বল ধরেছে, তখন আবার আসবে বাগানে। মৃত্যুদের যদি আমি ধরি, তাহলেও কিন্তু তুমি এর সঙ্গে অর্থাৎ ক্রিয়ার সঙ্গে এর কিন্তু সম্পর্ক স্থাপন করতে পারছো না, তোমাকে অন্য একটা পদ ধরতে হচ্ছে। এই জন্যই এটা কিন্তু অকারক। এই অকারককে আমাদের দুটো ভাগে ভাগ করা হয়েছে, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। এই দুটো, এই সম্বন্ধ পদের অনেকগুলো ভাগ আছে, ওটা দেখে নেবে। এবং সম্বোধন পদ, এই দুটো বিষয় কি একটু বলি। তাহলে সম্বন্ধ পদ কি না, যার সঙ্গে অন্য কিছুর সম্বন্ধ আছে তাকেই আমরা সম্বোধন পদ বলছি। কেমন? ধরো রাজা, রামের, মায়ের। আচ্ছা, যেমন একটা উদাহরণ দিই, মায়ের ছবিটি সঙ্গে নিয়ে আসো, মায়ের ছবিটি সঙ্গে নিয়ে আসো। তাহলে এই যে মায়ের বা রামের বা রাজার বিশেষ্য পদগুলো, এর সঙ্গে দেখো নিয়ে আসো, কি নিয়ে আসো, এই যে প্রশ্নগুলো তুমি যখন করবে তখন একটা সম্বন্ধ তুমি কিন্তু পাবে, যার সঙ্গে অন্য কিছুর সম্বন্ধ আছে। অর্থাৎ দেখো এর অনেকগুলো বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতে হবে, দুই একটা বলি। যেমন সম্বন্ধ পদের বৈশিষ্ট্যের মধ্যে এখানে ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক কিন্তু প্রথমত থাকছে না। দ্বিতীয় কি হচ্ছে, র, ওই যে রামের বা এর, এই বিভক্তি কিন্তু যুক্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে ক্ষেত্র বিশেষে কার, কের, এই বিভক্তিগুলো কিন্তু প্রয়োগ করা হচ্ছে। কের, কালকের, এগুলো কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্র বিশেষে কিন্তু এগুলো প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এরপরে আসি আমরা সম্বোধন পদ। সম্বোধন পদ কাকে বলছে না, যে পদের দ্বারা কাউকে ডাকা কিংবা কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে সেটাকে আমরা সম্বোধন পদ বলছি। তার মানে অনেকগুলো আমরা এখানে ব্যবহার করে থাকি, ওহে, ও, ওরে, ওলো, হে, ওগো, এগুলো ব্যবহার করে থাকি। ওগো আজ তোরা যাসনে যাসনে ঘরের বাইরে, ওরে কোথায় যাস, ওলো কি হয়েছে, মেয়েরা বলে। তাহলে সম্বোধন করে কিছু বলা হয়। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমাদের বলা হয়, যেমন ধরো এই বালক বা বালক কোথায় যাওয়া হচ্ছে, খোকা কোথায় যাচ্ছ, বাছা একটু দাঁড়াও, ভগবান একই লীলা, ভগবান। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা অনেক সময় সম্বোধন করে ব্যবহার করে থাকি। তাহলে বোঝা গেছে বিষয়টা মোটামুটি। যারা আজকে নতুনভাবে চ্যানেলটা দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখো অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য, দেখার জন্য। এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করছো। আর যদি কোনো কিছু সমস্যা থাকে কিংবা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আশায় কিন্তু রইলাম।